প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। ইতিমধ্যে আপনারা জানেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ, সেখানে তারা বিশ্ব টি-20 খেলার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3টা ওয়ানডে বা টি-20 ম্যাচ খেলবে প্রস্তুতির অংশ হিসেবে, এবং তারপর অবশ্যই প্রস্তুতি ম্যাচ আরেকটা হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই। সব কিছু মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটের এই যে আরও একটি বিশ্ব টি-20তে খেলতে যাওয়া এবং তাদের সম্ভাবনা, সেগুলো নিয়ে আসলে সম্ভাবনা একই সঙ্গে শঙ্কার যে দোলাচল, এগুলো নিয়ে কথা বলার জন্যই আমরা আজকে স্টুডিওতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনেকেরই পছন্দের কোচ এবং বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম স্যারকে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ বর্ষণ। এবং একই সঙ্গে স্বাগত জানাচ্ছি যে একটা প্যাটার্নের মধ্যে বাংলাদেশ ক্রিকেট যাচ্ছে, এই রোলার কোস্টার রাইডটা একদম পাখির চোখ থেকে দেখলে আপনার কেমন মাঝে মাঝে মনে হয় যে এই 2007 থেকে 24 পর্যন্ত বাংলাদেশের পার্টিসিপেশনটা মানে কেমন মনে হয়? হ্যাঁ, এটা তো বেশ লম্বা একটা গল্প। হ্যাঁ, 2007-এ যেভাবে আমরা শুরু করেছিলাম, যে উদ্যম নিয়ে শুরু করেছিলাম, যে ধরনের আবহ ছিল, যে ধরনের স্বপ্ন ছিল, এইসব কথা যদি বিবেচনা করি তাহলে বোধহয় যে জায়গাটায় পৌঁছানোর কথা ছিল, এখন যে জায়গায় পৌঁছাবো বলে আমরা আশা করেছিলাম সেই সময়, সেই জায়গাটায় বোধহয় আমরা পৌঁছতে পারিনি। হ্যাঁ, এদের এরিয়াস বা কিছু কিছু সময় গেছে, কিন্তু আমাদেরও যখন আমরা ভালো করেছি 2014-15 দিকে, যখন মুস্তাফিজরা সৌম্যরা আসলো, সে একটা সময় খুব ভালো একটা সময় গেল। এক সময় আমরা দেখেছিলাম আমাদের পেস বোলিংটা দারুণ হয়ে দাঁড়িয়েছিল। তো কিছু কিছু ভালো সময় গেছে, কিন্তু ওগুলোকে আমরা ক্যাপিটালাইজ করতে পারিনি, ওগুলোকে আমরা ধরে রাখতে পারিনি। ধারাবাহিকতার যে ব্যাপারটা, সেটাও আমরা ধরে রাখতে পারিনি, যে কারণে গত 2-3 বছরই বলবো বিশেষ করে কিছুটা দোটানার মধ্যে আছি আমরা। হ্যাঁ, বিশেষ করে বিশ্বকাপগুলোতে কিন্তু আমরা মোটেই ভালো করিনি। ঘরোয়া কিছু কিছু বাইল্যাটারাল সিরিজ আমরা ভালো করেছি ঘরের মাটিতে। নিউজিল্যান্ডেও আমরা খারাপ করিনি, ভালোই করেছে, খুবই ভালো করেছে বলবো। কিন্তু আইসিসি ইভেন্টগুলোতে আমাদের প্রদর্শনী খুবই দুঃখজনক হয়েছে। আমাদের যে মান, সেটাকে আমরা ওখানে তুলে ধরতে পারিনি। সো অ্যাজ এ হোল বোধহয় কিছুটা নিরাশার ব্যাপার আছে। তো এই যে পথ পরিক্রমা আপনি তো দেখেছেন এবং দেখছেনও, যখন প্রথমবার সাকিব আল হাসান খেলতে গিয়েছিলেন 2007-এ ওয়ার্ল্ড টি-20-তে, তার আগের বছর তার ওই বছরই ইনফ্যাক্ট বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপে তার অভিষেকটা হয়েছিল আইসিসি ইভেন্টে। আপনার হাত ধরেই তার ক্যারিয়ারের একটা সময় আপনি সালাউদ্দিন ভাই দেখেছেন বিকেএসপিতে। 17 বছরের মাথায় এসে যখন শেষ বেলায় সাকিবকে আরেকটা সম্ভবত বলতে গেলে কি এইটা জাগতিক নিয়মে তার শেষ বিশ্ব টি-20 হওয়ার কথা, এইটা সাকিবের জন্য কতটুকু চ্যালেঞ্জিং হয়ে যাবে হয়তো, বা আপনার মনে হয়? এই বিশ্বকাপটার জন্য আমি জানি না ও নিজে কিভাবে দেখে এটাকে। আমি ওকে যেদিন থেকে চিনেছি, আমি ক্রিকেটের মাঠেই ওকে প্রথম দেখেছি। হয়তো তারও আগের থেকেই ক্রিকেট ব্যাট নিয়ে মাঠে ঘুরোঘুরি করেছে। সো দীর্ঘ জীবন, ওর তো জীবনটা এখন অত বড় না, 35, 36, 37 বছরের জীবন। তার মধ্যে হয়তো 20 বছর বা 21 বছর ও খেলার মাঠে কাটিয়েছে, এবং অনূর্ধ্ব 16 থেকেই ধরতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে ওর পরিচয়। ট্রেনিং, মাঠে, হোস্টেলে, ক্যাম্পে, ট্যুরে, সেই যে শুরু হয়েছে, সেটা কিন্তু থেমে থাকেনি। সো এমন একটা জীবন থেকে ও যদি খেলা বন্ধ করে দেয়, সেই জীবনটা কেমন হবে, সেই জীবনটা গ্রহণ করাটা কত কঠিন হয়ে দাঁড়াতে পারে একজন খেলোয়াড়ের জন্য। আমরা নিশ্চয়ই মাশরাফিকে দেখছি, আমরা নিশ্চয়ই মুশফিককে দেখছি, তামিমকে দেখছি, যারা এই বিশ্বকাপে নেই। আমরা ফিল করতে পারি যে এই জিনিসটা কেমন ঘরের মধ্যে বসে টিভিতে দেখা, মাঠে না গিয়ে। সো এটা অত্যন্ত কঠিন একটা সময় হবে সাকিবের জন্য। বাট গুডনোটে কি শেষ করার মতো অবস্থায় বাংলাদেশ এবং তিনি নিজে আছেন কিনা, আপনার পর্যবেক্ষণটা কি? শেষ যদি এটা বিশ্ব টি-20 আমরা ধরেই নিই সাকিবের জন্য, আমার ধারণা যে সাকিব এখন 3টা উইকেট পেলে কিন্তু প্রথম বোলার হিসেবে বিশ্ব টি-20-তে 50 উইকেটস, উনি অলরেডি লিডিং দ্য উইকেট টালি। তাহলে স্যার আপনার কি মনে হয় যে খুব ভালো নোটে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য সাকিব অনেক, আমার মনে সে খুব উন্মুখ হয়ে থাকবে। আমরা যদি খেয়াল করে দেখি যে এই জিম্বাবুয়ে সিরিজের মধ্যেও একটা ম্যাচের মধ্যে খেলা শেষ হওয়ার পরপরই ও নেটে চলে গেছে, কিংবা যেদিন ইউএসএতে গেল দল, তার আগের দিন সকালবেলায় একা চলে আসছে, সেন্টার উইকেটে প্র্যাকটিস করছে। সো ওর সময়ের যে ক্রাইসিস, ও বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সময়ের যে ক্রাইসিস, তার মধ্যে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে নিজের ক্রিকেটটাকে এইভাবে ঝালাই করার যে চেষ্টাটা, এটা বলে দেয় যে ও নিজে থেকে খুব
ওর মধ্যে সেই হাংরিনেসটা আছে, ক্ষুধাটা আছে, এবং সেটা সবচেয়ে বড় জিনিস ওর জন্য। ও যদি হাংরি থাকে, ও যদি ফোকাস থাকে, ও মাঠে ভালো পারফর্ম করবেই। অলরেডি বোলিং করছে দুর্দান্ত। আমার মনে হয় এত ভালো বোলিং করতে ওকে আমি কমই দেখেছি, এত কন্ট্রোল বোলিং করতে ওকে আমি কমই দেখেছি। দুর্দান্ত বোলিং করছে। পাশাপাশি ব্যাটিংটা যদি করতে পারে, যেটা আমি নিশ্চিত চেষ্টা করবে, তাহলে মানে খুব ভালো একটা নোটে এই বিশ্বকাপটা শেষ করতে পারবে। এই বিশ্বকাপটা শেষ হতেও পারে, কিন্তু শেষ বিশ্বকাপ হতেও পারে, কারণ এর পরের টি-20 বিশ্বকাপ কিন্তু অনেক দূরে। সো ততদিনও খেলতে পারবে কিনা, খেলবে কিনা, সে নিয়ে আমার সন্দেহ আছে। তো নিশ্চয়ই ও চাইবে এটাকে রাঙিয়ে রাখতে। আসলে বাংলাদেশ ক্রিকেট টিম অ্যাজ এ হোল ইউনিটের কাছ থেকে আপনার মনে হয় কি আসলে চাহিদাপত্রটা আপনার কি থাকবে? আমরা আমরা প্রত্যেকটা সবাই কথা শুনলাম, এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে কোচের প্রত্যেকটা প্লেয়ারকে জানাটা, ওর ভেতরটা জানাটা খুব দরকার, তাহলে ওকে দিয়ে কাজটা আদায় করা খুব সহজ। এক্সপেকটেশন থাকবে যে একটা দল হিসেবে যদি আমরা খেলতে পারি, যেটা এখন আমরা হয়ে উঠতে পারিনি, কারণ এখন আমরা জানি না যে ফার্স্ট 11টা কী হবে। তারা হয়তো জানে ফার্স্ট 11টা কী হবে, কার কী রোল এক্স্যাক্টলি থাকবে, এবং সেটার দুই একবার ড্রেস রিহার্সাল যদি হয়ে যেতে পারতো তাহলে খুব ভালো হতো। এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে কালকে থেকে যে টি-20 সিরিজটা শুরু হবে, এখান থেকে হয়তো শুরু হবে, যে আমরা হয়তো একটা নির্দিষ্ট একটা দলের কথা ভেবে সেখান থেকে হয়তো শুরু হবে। আমি চাইবো যে বাংলাদেশ যেন বাংলাদেশের মতো করে খেলে, পেছনের দিকে যেন না তাকায়, কে কী ভাববে, কে কী বলবে, ভালো হোক খারাপ হোক, এসব যেন না করে, তারা যেন এনজয় করে, তারা নিজেদের সেলফ রেসপেক্টের জন্য যেন খেলে, অন্য কারোর জন্য না। মাথা নিচু করে যেন মাঠ থেকে বের হতে না হয়। আমি হার জিতে কথা বলছি না, অনেক সময় হেরেও কিন্তু মাথা উঁচু করে আসা যায় যদি আমার সেরা খেলাটা আমি খেলতে পারি। সো আমার নিজের সেরা খেলাটা আমি খেলার চেষ্টা করব, এবং ওই জিনিসটা থাকতেই হবে। কিন্তু আমি হারি জিতি সেই বোঝাটা বইবার মতো শক্তি থাকতে হবে, কিন্তু শক্তি যদি থাকে তাহলে পিছনের দিকে তাকানোর দরকার হয় না। সেটাই আমি চাইবো যে ওরা যেন ওদের খেলাটা খেলে এবং এনজয় করে, এবং আমি নিশ্চিত তাতে তারা তাদের সেরা খেলা খেলতে পারবে। কিন্তু আপনার কি মনে হয় পর্যাপ্ত, মানে আমাদের তো সবসময় যেটা হয় আর কি, দর্শক বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যিনি দলে নেয় তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে যান, যেভাবে এখন মেহেদী হাসান মিরাজ হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার, বা সাইফুদ্দিন, যাদেরকে আসলে নেওয়া সম্ভব হয়নি আর কি। আপনি এই দুজনের ইনক্লুশন না হওয়ার পেছনের ব্যাখ্যাগুলো যেটা নির্বাচক মণ্ডলী দিয়েছেন তাদের প্রেস কনফারেন্সে, কতটুকু একমত? না, একটা জিনিস হচ্ছে যে সাইফুদ্দিন কিন্তু দলের সাথে ছিল, রাইট? হ্যাঁ, আইসিসি দল দেওয়া হয় সেখানে ছিল। তার মানে জিম্বাবুয়ের সাথে যখন আমাদের খেলা শুরু হয়েছে তখন আইসিসি, তখন সাইফুদ্দিন আমাদের দলের একজন সদস্য, এবং সাইফুদ্দিন এমন একজন খেলোয়াড়, ওকে বেঞ্চের বাইরে বসিয়ে রাখার চিন্তা থাকতো, 15 জনের মধ্যে রেখে বেঞ্চে থাকতো, তাহলে ও দলে থাকতো না। কিন্তু ও 11 জনে খেলবে এটা ভেবেই কিন্তু ওকে নেওয়া হয়েছিল। সেখান থেকে একটা দুইটা ম্যাচ দেখে ওর এই ডিসিশনটা নেয় আমার মনে হয়েছে যে একটু আনফেয়ার হয়েছে। ও এতদিন কি করছে এটা একটু খেয়াল রাখা উচিত ছিল। তাতে যেটা হবে যে আমার মনে হয় যে আমরা যখন একটা দল গঠন করব, আমাদের মনে হতে পারে যে ওই জায়গাটায় যদি সাইফুদ্দিন থাকতো তাহলে আমরা একটু নিশ্চিন্ত হতে পারতাম ব্যাটিংয়ের দিক থেকে। সাইফুদ্দিন কিন্তু মাহমুদুল্লাহ না, সাকিব আল হাসানও না, কিন্তু তাই বলে সাইফুদ্দিন কিন্তু আবার শরীফুলও না। সাইফুদ্দিনের উপর ভরসা করা যায় কিন্তু বেশি সময়, হ্যাঁ এই ছেলেকে দিয়ে করা যাবে। সো ওই জায়গাটায় বোধহয় আমরা কিছুটা আনকমফোর্টেবল ফিল করব। ওর বোলিং রিসেন্টলি ওই 2-3টে ম্যাচে ভালো বল করেনি, কিন্তু ও ভালো বল করতে পারে, কিন্তু দলে ব্যালেন্স রাখার জন্য বোধহয় ওকে প্রয়োজন ছিল আমার ধারণা। সো সাকিবকে আমরা নিয়েছি, ওর বদলে সাকিবকে নিয়েছি, এবং সাকিব কিন্তু প্রথম 11 জনের মধ্যে নেই, থাকবে না আমার ধারণা, প্রথম 11 মধ্যে থাকবে না, সো বেঞ্চেই থাকবে। সো ওই জায়গাটা বোধহয় আমার একটু সংশয় আছে। আদারওয়াইজ মিরাজের ব্যাপারটা দুঃখজনক। ওখানে হয়তো মিরাজ তানভীরের মধ্যে যে কোনো একজন খেলতে পারে। তানভীর যেহেতু মিরাজের তুলনায় বোলার হিসেবে এগিয়ে আছে, সেই কারণে তানভীরকে বোধহয় যেহেতু যুক্তরাষ্ট্র এবং নেপাল, দুঃখিত, নেপাল এবং নেদারল্যান্ডসের অনেক রাইট হ্যান্ড ব্যাটার আছেন, যাদেরকে সামলানোর জন্য যদি সাকিবের সঙ্গে একজন বাড়তি স্পিনার যোগ করা হয়, সেটা বাঁহাতি স্পিনার হলে ভালো হয়। এটাই নির্বাচক মণ্ডল বা আপনার এটা এখন দেখতে হবে যে সেই ম্যাচে সাকিবের সাথে আমরা তানভীরকে দেখি কিনা। যদি না দেখি তখন এই প্রশ্নটাকে আসবে। কিন্তু যদি আমরা তানভীরকে নিতে চাই, সেই ক্ষেত্রে হয়তো আমাদের রিশাদ অথবা শেখ মাহদিকে কিন্তু দল থেকে সরাতে হবে। কিন্তু তো সেই সিদ্ধান্ত আমরা নেই কি না সেটা তখন বোঝা যাবে। তবে নির্বাচকরা নিশ্চয়ই একটা ডিফারেন্ট একটা প্ল্যান তাদের মাথায় আছে, এবং সেই দায় নিয়েই তারা দলটা করেছে। আমরা চাইবো এই দলটা ভালো করুক, এবং নির্বাচকদেরকে প্রপার যে কৃতিত্বটা দেওয়ার সেটা আমরা দেবো, ডেফিনেটলি দেবো। হ্যাঁ, সমালোচনা হবে, আলোচনা হবে, এগুলো হবেই। বাট অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের দল,
এরা ভালো খেলুক, বিশ্বকাপ আমাদের মুখ উজ্জ্বল করুক, এটা সবসময় চাইবো, এবং এবং দ্যাটস ইট। এখন লিটন দাস কি তানজিদ তামিম আর সৌম্য সরকারের লেফট হ্যান্ড ব্যাটিংয়ের জন্য কি একটু পেছনের দিকে খেলতে পারেন এমন একটা সংখ্যা আছে, বা একাদশে জায়গাটাও হারাতে পারেন নিয়মিতভাবে, মানে সাম্প্রতিক ফর্মের আলোকে? এটা একটা পারসেপশন আছে কিন্তু চারদিকে। কিন্তু ক্রিকেটীয় অ্যাসপেক্টে আপনি যদি দেখেন, লিটন কিন্তু অন অ্যান্ড অফ ফর্ম এরকম থাকে, তার ক্লাস নিয়ে আমাদের কখনো কোনো কোয়েশ্চেন ছিল না, কারোরই ছিল না। কিন্তু যখন মানে জায়গা মতো আপনার বা নিজেকে মেলে ধরার জায়গাটা হয় আর কি, তখন আসলে লিটনকে খুঁজে পাওয়াটা সাম্প্রতিক সময়ে আমরা পাইনি। তো এই লিটন কেসটা কি খুব মিস্টেরিয়াস একটা চ্যাপ্টার হতে যাচ্ছে কিনা বাংলাদেশের ক্রিকেটে? হ্যাঁ, আমার মনে হয় যে লিটন টেস্ট ক্রিকেটে বা ওয়ানডে ক্রিকেটে ওর যে খেলার ধরন মিলে যায় একই রকম, বা টি-20তে এসে ওকে আমরা অনেক বেশি ইনকনসিস্টেন্ট হতে দেখি। কিন্তু সেটা ওই কারণে যে ওই ধরনের খেলাটাকে এইখানে ও সেইভাবে এক্সিকিউট করতে পারেনি, যেটা একটু এদিক ওদিক করতেই হয়। টি-20 খেলতে গেলে যেহেতু রানের গতি বাড়াতে হয়, দ্রুত রান নিতে হয়, সো ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হয়। ওইটা বোধহয় কনসিস্টেন্টলি করতে পারেনি, একটা প্যাটার্ন ডেভেলপ করা, আমি টি-20 এইভাবেই খেলি, ওই প্যাটার্নটাও ডেভেলপ করতে পারেনি। এই জন্য কোনো দিন হয়ে যায়, বেশিরভাগ দিনই কিন্তু হয় না, এটা এরকম আমরা দেখি। এখন 3টা ম্যাচ বাকি আছে, 3টা ম্যাচ অনেক কিছু হতে পারে। তবে আমি চাইবো না যে 3 ম্যাচে অন্যরা ভালো খেললে তানজিব সাকিব তামিমকে আবার যেন সরিয়ে দেওয়া না হয়। সিনিয়র প্লেয়ার ভালো করছে, আচ্ছা ঠিক আছে ওরাই খেলুক, ওকে যেন এরকম যেন না হয়। এই আবহাওয়াটা ওর জন্য মোটেই ভালো হবে না। ও বোধহয় একমাত্র যে সাহস নিয়ে খেলছে, নিজেরটাই খেলছে, কিন্তু খুব কনসিস্টেন্ট তা বলবো না, কিন্তু নিজেরটাই খেলতে পারছে, কিন্তু সেই সাহসটা ওর আছে। এটা খুব জরুরি হবে আমাদের জন্য। একদম অন্তিম লগ্নে আপনি একটু মুস্তাফিজের ফিরে আসা, আইপিএল থেকে ফিরে আসা এবং অনেক নাটক আমরা দেখেছি, আসলে এটা চিরচরিত বছর বছর আমরা দেখি প্রতিবার এনওসি নিয়ে। এইবার মুস্তাফিজ কি করতে পারেন? কন্ডিশন তো ফেভারেবল কিছুটা তার জন্য, মানে এক্সপিরিয়েন্সের খালি সাকিব মাহমুদুল্লাহকে সামনে দিলেন, দেখতে দেখতে তারও 10 বছর হয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে, 4টা মেজর টুর্নামেন্ট খেলা হয়ে গেছে। আমরা 1 মিনিটের মধ্যে শেষ করতে চাই ব্যাপারটা। না, দুর্দান্ত ফিরে আসা। আমার মনে হয় যে আমরা একটা অন্যরকম মানুষকে, ওর ইন্টারভিউ দেখলে শুনলে বোঝা যায় যে এই কথাগুলো এইভাবে বলা আগে আমি কোনোদিন শুনিনি। কিন্তু ওর শরীরের ভাষা, ওর চেহারা, ওর মধ্যে যে গ্লো, এগুলো আগে দেখিনি। কিন্তু ও বোঝা যায় ভেতরে ভেতরে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী, নিজের ব্যাপারে অনেক সচেতন, ও জানে এখন কি করবে। এবং ওই যে বিশেষ উইকেটে খেলা তাও না, কিন্তু ওখানে বিভিন্ন ধরনের উইকেটে খেলেছে এবং সাকসেসফুল। সো অনেক কিছু আশা করছি ওর উপরে এবার বিশ্বকাপ, এবং ওকে বিশ্বকাপে ওর দিকে অন্য দলগুলিও কিন্তু আলাদাভাবে নজর রাখবে। কিন্তু সো আশা আছে যে ও একটা বড় অস্ত্র হিসাবে কিন্তু আমাদের দলে এবার রোল প্লে করবে, এবং অন্য যারা আছে তাদেরকে ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে, শিখবে ওরা, এবং অ্যাজ এ হোল একটা ভালো দল হিসেবে আমরা খেলতে পারবো। 30 সেকেন্ডে শেষ করবেন, মানে এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজটা টি-20 মানে এটা প্রস্তুতি পর্ব, এটা কতটুকু ইফেক্টিভলি বাংলাদেশ কাজে লাগাতে পারবে? এটা খেলার ব্যাপার না, এটা মেন্টালি কতটা নিজেদেরকে খেলার ভেতর ঢুকিয়ে দেওয়া যায় এবং কিছুটা আত্মবিশ্বাস নিতে পারি কি না আমরা, সেটা খুব জরুরি হবে এই সিরিজে। যদি সেটা আমরা নিয়ে সামনে এগোতে পারি, তাহলে আমরা একটা ভালো বিশ্বকাপ পাবো হয়তো। কিন্তু এই 3টা ম্যাচে সেটা কতটুকু আমরা গুছিয়ে নিতে পারি, এই প্রশ্নটা এখনও আছে। আশা করব যে ইতিবাচকভাবেই এটাকে আমরা নিতে পারবো। নজরুল স্যার, আপনি জানেন যে আমার কথা বলতে গেলে অনেক বেশি সময় নিয়ে কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু আজকে আপনাকে আমাদের আসলে বিদায় জানাতে হচ্ছে, দর্শকদেরও বিদায় জানাতে হচ্ছে। আজকের গ্যালারি এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো এই বিশ্ব টি-20-র আরও অনেক ব্যাপার নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থই থাকুন। ধন্যবাদ সবাইকে।